হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আমরা আমাদের আজকে ক্লাস 11-এর সেকেন্ড ক্লাস ফর এনইটি অ্যান্ড জেইর জন্য। আগের দিন আমরা টপিক 1 মানে অ্যাটমিক স্ট্রাকচারের টপিক 1 সাব অ্যাটমিক পার্টিকেল এটা পড়েছিলাম। আজকে আমরা স্টার্ট করব হচ্ছে যে অ্যাটমিক মডেল মানে টপিক 2। অ্যাটমিক মডেল পড়ার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস যেটা পড়ে নেবো, সেটা আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা এক্সপ্লেনেশনটা পড়বো। সেটা হচ্ছে যে চার্জ অফ দ্য ইলেকট্রনের আধান ডিটারমাইন করার জন্য আমাদের যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা জাস্ট এক্সপেরিমেন্টার নামটা আমরা পড়েছিলাম মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এবার এই এক্সপেরিমেন্টটায় কি করা হয় সেটা কিন্তু আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি ওটা ডিসকাস করব। আর আজকে এমনি টপিক 2টা পড়বো অ্যাটমিক মডেলটা, তার আগে আমরা একটু মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা ডিসকাস করে নেবো। আর তোমাদের তো অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলাম, তোমাদের অ্যাসাইনমেন্টে সবাই খুব ভালো আর কি এই করেছো, মানে ঠিকঠাক অ্যান্সার করেছো। কয়েকটা জিনিস যেগুলো বুঝতে পারোনি আমি এক্সপ্লেন করে তোমাদের হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো। যে যে যেখানটা বুঝতে পারোনি বলছো বা যে ডাউট আছে, যেটা খুব কম জনেরই ডাউট আছে দেখলাম, মানে কেউ কেউ ওই ম্যাথামেটিক্যাল যে প্রবলেমটা কি করে অ্যান্সারটা হলো, এই অ্যান্সারটা সেটা কিন্তু তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলো আগে মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা পড়ে নিই। এই মিলিকানের তৈলবিন্দু পদ্ধতি, যেটাকে মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বলা হয়, এটার মাধ্যমে তাহলে আমরা কি করতে পারি না, এটার মাধ্যমে আমরা ইলেকট্রনের চার্জ মানে ইলেকট্রনের আধানটা ডিটারমাইন করতে পারি। এবার চলো দেখি যে এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে কি করা হয়। In this method, oil droplet in the form of mist produced by the atomizer were allowed to enter through a tiny hole in the upper plate of electrical condenser. কি বলছে না, ইলেকট্রিক্যাল কন্ডেন্সার মানে হচ্ছে, মানে এই পদ্ধতিতে কি করা হয় না, ইলেকট্রিক্যাল কন্ডেন্সার মানে হচ্ছে তোমার তড়িৎ শীতক, যেটাকে বলে ওই একটা স্টোর করা যায়। এই কন্ডেন্সার বলতে একটা স্টোর করার জায়গা, ঠিক আছে? স্টোর ইলেকট্রিক্যাল কন্ডেন্সার মানে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ শক্তি স্টোর করা যায়, সেটাকেই কন্ডেন্সার বলছে। যেহেতু তড়িৎ স্টোর করছি, তড়িৎ শক্তি, তাই সেটাকে ইলেকট্রিক্যাল কন্ডেন্সার বলে। মানে ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করা যায়। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডেন্সার ইজ ইউজড টু স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইন এ ইলেকট্রিক্যাল ফিল্ড। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ শক্তি স্টোর করার জন্য ইলেকট্রিক্যাল কন্ডেন্সার ইউজ করা হয়। মানে এটা না দুটো টার্মিনাল থাকে, এদিকে একটা এদিকে একটা, দুটো টার্মিনাল, প্যাসিভ টার্মিনাল দিয়ে এরা তৈরি হয় এটা, ঠিক আছে? এবার তাহলে কি হলো, এই তড়িৎ শীতকের ওপরে একটা বলছে ইন দা আপার প্লেট, মানে তড়িৎ শীতকের ওপরে একটা পাতলা পাত আছে, ঠিক আছে? পাতলা পাতে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে কি প্রবেশ করানো হয়, বলছে অ্যালাউড টু এন্টার এ টাইনি হোল ইন দা আপার প্লেট অফ ইলেকট্রিক্যাল কন্ডেন্সার। মানে ওই ইলেকট্রিক্যাল কন্ডেন্সারের উপরে একটা পাতের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে কি প্রবেশ করানো হয় না, অয়েল ড্রপলেট ইন দ্য ফর্ম অফ মিস্ট, মানে হচ্ছে প্রডিউসড বাই দ্য অ্যাটোমাইজার। অ্যাটোমাইজার মানে হচ্ছে কণা বর্ষী। কণা বর্ষী মানে কি, ধরো একটা ফাইন স্প্রে টাইপের বলতে পারো, মানে ওটার মাধ্যমে কণাটাকে স্প্রে করে পুট করা হয়, ওই মানে পুট করে আর কি কুয়াশার মতো একটা তৈলবিন্দু সৃষ্টি করা হলো। তাহলে কি থেকে সৃষ্টি হচ্ছে, অ্যাটোমাইজার থেকে, যেটা দিয়ে স্প্রে করা যায় আর কি, ফাইন স্প্রে বলতে পারো অ্যাটোমাইজারটাকে। তাহলে অ্যাটোমাইজার থেকে সৃষ্ট যে কুয়াশার মতো, মিস্ট মানে কি কুয়াশা, কুয়াশার মতো তৈলবিন্দুকে যদি আমরা ইলেকট্রিক্যাল কন্ডেন্সারের ওপরে একটা পাতের সূক্ষ্ম ছিদ্রে, টাইনি হোল, সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছি, ঠিক আছে, এই পদ্ধতিতে, তখন কি হচ্ছে না, ডাউনওয়ার্ড মোশন অফ দিস ড্রপলেট ওয়াজ ভিউড থ্রু দ্য টেলিস্কোপ।
ইকুইপড উইথ এ মাইক্রোমিটার আইপিস। এবার মাইক্রোমিটার অভিনেত্র লাগানো এমন একটা অনুবীক্ষণ যন্ত্র আছে যার মাধ্যমে আমরা এটা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না। মাইক্রোমিটার আইপিস লাগানো আছে এমন একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ওই যে ড্রপলেটগুলো মানে তৈল বিন্দুগুলো, অয়েল ড্রপলেটগুলোর ডাউনওয়ার্ড মোশন, কি বলছে, ডাউনওয়ার্ড মোশনটা দেখতে পাচ্ছি। কিসের মাধ্যমে? ওই মাইক্রোমিটার আইপিস লাগানো ওই টেলিস্কোপ বলছে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা তৈলবিন্দুটার নিম্নাভিমুখী, ডাউনওয়ার্ড মানে নিচের দিকের গতিটা, নিম্নাভিমুখী, নিচে অভিমুখ করে আছে এরকম নিম্নাভিমুখী গতিটা আমরা দেখতে পাই। ঠিক আছে। By measuring the rate of fall of this droplet, এবার এই যে ড্রপলেটগুলো তৈলবিন্দুগুলোর পতন, রেট অফ ফল মানে পতন হার, এই তৈলবিন্দুগুলোর পতন হার মেজার করার মাধ্যমে মিলিকান ওয়াজ এবেল টু মেজার দ্য মাস অফ অয়েল ড্রপলেট। মিলিকান কি হলো না, উনি অয়েল ড্রপলেটগুলোর মাস মানে ভর, ওই তৈলবিন্দুর ভর উনি মেজার করতে পারলেন। কিসের মাধ্যমে? ওই যে তৈলবিন্দুগুলো সৃষ্টি হলো, ওই তৈলবিন্দুগুলোর পতনের হারটা, কতটা পতন হচ্ছে সেটা মেজার করার মাধ্যমে উনি ওই তৈলবিন্দুগুলোর ভরও পরিমাপ করতে পারলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আজকে আমি ওই যে ইয়েলো মার্কগুলো করছিলাম সেগুলো করিনি, তার কারণ হচ্ছে যে বড্ড যেন চোখে লাগছিল, মানে হিজিবিজি টাইপের লাগছিল। ওই জন্য আমি জাস্ট, তোমরা কিন্তু যখন পড়তে বসবে, এই ক্লাসটা করতে বসছো, এনসিইআরটি বইটা সবাই সঙ্গে রাখছো তো? কারণ যেগুলো যেগুলো বলছি তোমরা কিন্তু বইতে আন্ডারলাইন করবে। ঠিক আছে। পিডিএফটা তো অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবই, কিন্তু তোমরা কিন্তু এই যেগুলো বলছি প্রত্যেকটা পয়েন্টস কিন্তু মার্ক করবে। তাহলে তাহলে আমরা বললাম যে ওই ভরটা আমরা নির্ণয় করতে পারছি কিভাবে, না ওই ড্রপলেটের পতনের হারটা আমরা মেজার করার মাধ্যমে। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন বলছি কিন্তু এনইটি বা জেইর জন্য, দুটোর জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে মিলিকান্স অয়েল ড্রপ মেথড থেকে শুধু যে তোমাকে আগের দিন যে কোয়েশ্চেনটা আমি বলে দিয়েছিলাম, ক্লাস কোয়েশ্চেন যেটা ছিল বা অ্যাসাইনমেন্টে তোমাদের দিয়েছিলাম যে ইলেকট্রনের আধান নির্ণয়ের জন্য কোন এক্সপেরিমেন্টটা করা হয়, সেখানে কিন্তু মিলিকান্স অয়েল ড্রপ মেথড, এটা জাস্ট একটা অ্যান্সার হয়ে গেল। এবার মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের এই যে পুরো এক্সপেরিমেন্টের মধ্যে থেকে যদি কোনো কোয়েশ্চেন দেয়, তার জন্য কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সেরকম একটা কোয়েশ্চেন আমরা করব, তার জন্য কিন্তু এই যেটা বলছি পড়াচ্ছি সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে। ঠিক আছে। আচ্ছা, দ্য এয়ার ইনসাইড দ্য চেম্বার ওয়াজ আয়োনাইজড বাই পাসিং এ বিম অফ এক্স-রে থ্রু ইট। বলছে যে এই যে কক্ষটা, যেটা হচ্ছে যে মানে একটা কক্ষের মধ্যে তো হয় যেটা একটা দিকে ক্যাথোড একটা দিকে অ্যানোড থাকছে, সেই কক্ষটার ভেতরের বায়ুর মধ্যে দিয়ে একগুচ্ছ এ বিম অফ এক্স-রে, বিম মানে কি একগুচ্ছ, এ বিম অফ এক্স-রে, একগুচ্ছ এক্স-রে রশ্মি প্রবেশ মানে পাস করানো হলো, পাস করানো হলো, পাস করিয়ে গ্যাসটাকে আয়নিত করা হয়। তাহলে কক্ষের ভিতরের বায়ুর মধ্যে দিয়ে যদি আমরা একগুচ্ছ এক্স-রে রশ্মি পাঠাচ্ছি, এক্স রশ্মি, তখন কিন্তু গ্যাসটি আয়নিত হলো। এবার ইলেকট্রিক্যাল চার্জ অন দিস অয়েল ড্রপলেট ওয়াজ অ্যাকোয়ার্ড বাই কলিশন উইথ গ্যাসিয়াস আয়ন। তাহলে এই যে গ্যাসিয়াস আয়নগুলোর সাথে সংঘর্ষ হচ্ছে, তো একটা গ্যাসীয় আয়নের সাথে সংঘর্ষের ফলে অয়েল ড্রপলেটের মানে তৈলবিন্দুগুলো ইলেকট্রিক্যাল চার্জ যুক্ত হয়ে যায়। তার মানে কি, এরা তড়িৎ আধান যুক্ত হয়ে যায়, তড়িতাহিত হয়ে যায় বলতে পারো। The fall of this charge oil droplet can be retarded, accelerated and made stationary depending upon the charge on the droplet and the polarity and strength of the voltage applied to the plate। বলছে যে এই যে
প্লেটের পোলারিটি মানে মেরু শক্তি বা স্ট্রেংথ অফ দ্য ভোল্টেজ মানে বিভব শক্তি, প্লেটের মেরু শক্তি, বিভব শক্তি, আর একটা হচ্ছে চার্জ অন দ্য ড্রপলেট, ড্রপলেটের চার্জ মানে তৈলবিন্দুর আধান, এটাই তিনটের ওপর নির্ভর করে এই তৈলবিন্দুর তড়িতাহিত তৈলবিন্দুর পতনটা বিলম্বিত হয়ে যেতে পারে, মানে রিটার্ডেড, তাই তো, রিটার্ডেড মানে বিলম্বিত হয়ে যাওয়া, অ্যাক্সিলারেটেড মানে ত্বরান্বিত মানে দ্রুততার সাথে হবে, অ্যাক্সিলারেটেড ভাবে হবে মানে দ্রুততার সাথেও হতে পারে, সেটা রিটার্ডেড হতে পারে মানে থেমেও যেতে পারে। আবার কি হতে পারে, মেট স্টেশনারি মানে হচ্ছে স্থিরীকৃত, স্থিরও হয়ে যেতে পারে। তাহলে কিসের ওপর ভিত্তি করে হচ্ছে, যে এই প্রত্যেকটা লাইন কিন্তু আমি মার্ক করবে, যেটা করতে হবে না সেটা আমি বলে দেবো, যেগুলো বলছি সেগুলোই কিন্তু মার্ক করবে। পোলারিটি আর স্ট্রেংথ অফ দ্য ভোল্টেজ এটার ওপর ডিপেন্ড করছে, যেটা প্লেটের ওপর অ্যাপ্লাই করা হয়েছে আর কি, প্লেটের মেরু শক্তি আর বিভব শক্তি, আর চার্জ অন দ্য ড্রপলেট মানে ড্রপলেটগুলোর চার্জের ওপর ডিপেন্ড করে কি করা হচ্ছে, এই তৈলবিন্দুর মানে আধানযুক্ত চার্জড অয়েল ড্রপ এখন তো তড়িতাহিত হয়ে গেছে, তাই তো, এখন তো যখন মানে গ্যাসীয় আয়নের সাথে সংঘর্ষের ফলে তো অয়েল ড্রপলেট গুলো তড়িতাহিত হয়ে গেছে, তাহলে সেটা বিলম্বিত হতে পারে, ত্বরান্বিত হতে পারে, অথবা স্থিরীকৃত হয়ে যেতে পারে এইগুলোর উপর নির্ভর করে। বাই কেয়ারফুলি মেজারিং দ্য এফেক্ট অফ ইলেকট্রিক্যাল ফিল্ড স্ট্রেংথ অন দ্য মোশন অফ অয়েল ড্রপলেট, তাহলে বলছে যে অয়েল ড্রপলেটের গতিটা, মোশন অফ দ্য অয়েল ড্রপলেট মানে অয়েল ড্রপলেটের গতির ওপর, তৈলবিন্দুর গতির ওপর ইলেকট্রিক্যাল ফিল্ড স্ট্রেংথ মানে তড়িৎ ক্ষেত্রের শক্তির প্রভাবটা, তৈলবিন্দুর যে গতিটা, যে গতিতে তৈলবিন্দুটা পতন হচ্ছে সেটার ওপর যে তড়িৎ ক্ষেত্রের শক্তির প্রভাবটা খুব কেয়ারফুলি মেজার করা হলো। তার মাধ্যমে মিলিকান কনক্লুড করলেন যে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক্যাল চার্জ কিউ on the droplets is always an integral multiple of the electrical charge। এই যে তৈলবিন্দুর গতির ওপর তড়িৎ ক্ষেত্রের শক্তির প্রভাবটা খুব যত্ন সহকারে উনি মেজার করলেন, কে না, মিলিকান মেজার করলেন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তৈলবিন্দুর যে তড়িতাধানের মান, তড়িতাধান কিউ, তৈলবিন্দুর তড়িতাধান যদি কিউ হয় সেটা কি হবে না, সর্বদা এই তড়িতাধান ই এর গুণিতক হবে, তৈলবিন্দুর তড়িতাধান কিউটা তো সর্বদা তড়িতাধান ই এর গুণিতক হবে, ইন্টিগ্রাল মাল্টিপল হবে, ইন্টিগ্রাল মাল্টিপল মার্ক করবে। অন দ্য ড্রপলেট ইজ, তাহলে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক্যাল চার্জ কিউ অন দ্য ড্রপলেট ইজ অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ ই, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এন ই, তাহলে গুণিতক হবে, তো তার মানে এন এর গুণিতক হবে ধরে নিলাম, তাহলে এন ইকুয়াল টু এখানে 1 2 3 ইত্যাদি যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো সেগুলো হতে পারে। তাহলে কিউ ইকুয়াল টু এন ইনটু ই, তাহলে ই এর তো কিউ বলছে যে কিউ ই এর গুণিতক হবে, তার মানে কিউ ইকুয়াল টু এন ই, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এখানের প্রত্যেকটা লাইন আমি তোমায় বলছি যে ইম্পর্টেন্ট। ধরো মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটাতে আমরা করছি এক্ষুনি, সেটা দেখো, আগে এটা পড়ে নিয়ে আমরা একটা এমসিকিউ করব। এই যে এখানে দেখো এই চার্জ প্লেট রয়েছে দুটো, এটা পজিটিভ, এই চার্জ প্লেটটা পজিটিভ চার্জ রয়েছে আর এটাই নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে। এখানে দেখো এক্স রে ফ্রম দ্য সোর্স, এখান দিয়ে এক্স রে রশ্মিটাকে একগুচ্ছ বললাম না, এ বিম অফ এক্স রশ্মি পাস করানো হচ্ছে কক্ষটার ভেতরের বায়ুর মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে টেলিস্কোপ, এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু ওই মাইক্রোমিটার অভিনেত্র লাগানো আছে এইখানটায়, তার সাহায্যে আমরা এইটা মানে নিম্নাভিমুখী গতিটা আর কি, তার এই যে তৈলবিন্দুগুলো, এই যে অয়েল ড্রপলেট হচ্ছে এই যে ইয়েলো কালারের, দেখতে পাচ্ছ তো, যে ইয়েলো কালারের যে ড্রপলেটস গুলো দেখছো, এখান থেকে তার নিম্নাভিমুখী যে গতিটা সেটাই টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।
এবারে আর ওই কুয়াশার মতো তৈল বিন্দুগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, না এই যে অ্যাটোমাইজারের মাধ্যমে। কণা বর্ষী, দেখো এই যে এটাকে জাস্ট একটু প্রেস করলেই না, ফাইন স্প্রে বলছিলাম না অ্যাটোমাইজারটা, ওই ফাইন স্প্রেটার মধ্যে দিয়ে মানে স্প্রে হয়ে যায় আর কি, অ্যাটোমাইজার মাধ্যমে এই যে তৈল বিন্দুগুলো স্প্রে হয়ে এখানে দেখো ছড়িয়ে আছে। তাহলে এই চার্জড প্লেটের মধ্যে, এই চার্জ প্লেটের মধ্যে কিন্তু একটা মানে ইলেকট্রিক্যাল কন্ডেন্সার যেটা বলছিলাম, যে তড়িৎ ক্ষেত্র একটা, যেখানে তড়িৎ শক্তি সঞ্চিত হয়ে থাকে, তাহলে সেখানে একটা ছিদ্র থাকছে, টাইনি হোল থাকে, সেই টাইনি হোলটার মধ্যে দিয়ে অয়েল ড্রপলেট গুলো যে নিম্নাভিমুখী গতিটা, সেটা আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখছি। ঠিক আছে, টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখান থেকে গ্যাসিয়াস আয়নের সাথে সংঘর্ষের ফলে সেগুলো কি হচ্ছে, এক্স রে রশ্মি তো আমরা পাঠাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে তো প্রথমে কি হচ্ছে না, অ্যাটোমাইজার, এটা কিন্তু ভালো করে একটু বুঝে নাও যে অ্যাটোমাইজার থেকে আমাদের কুয়াশার মতো যে তৈলবিন্দুগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমরা টেলিস্কোপের মাধ্যমে, ওটা পাতলা পাতের মধ্যে দিয়ে, পাতলা পাতের যে সূক্ষ্ম ছিদ্র আছে সেটার মধ্যে দিয়ে কিন্তু এইটা নিম্ন দিকে আর কি, নিম্ন অভিমুখে গমন করছে, সেটা আমরা এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাচ্ছি। তারপর আমরা কি করছি, এটা দেখার জন্য একটা এক্স রে আমরা ওই এটার মধ্যে দিয়ে একগুচ্ছ এক্স রশ্মি আমরা পাস করাচ্ছি। ঠিক আছে, এটা আন্ডার অবজারভেশনে আমাদের চলে এসছে, বুঝলে তো? চলো তাহলে আমাদের মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে আমরা একটা এমসিকিউ করে নিই। Which of the following statement is incorrect regarding the oil droplet experiment? তাহলে অয়েল ড্রপলেট এক্সপেরিমেন্টে এই কোনটা, মানে এ বি সি আর ডি এর মধ্যে কোনটা ইনকারেক্ট, তোমরা এটা লাইভ চ্যাটে লিখবে। ঠিক আছে, এটা 1 এর কোন অপশনটা হবে সেটা লিখবে। তোমরা ঝটপট লাইভ চ্যাটে লেখো, এক্ষুনি পড়িয়েছি এটা, যে মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তার জন্য কি না, তোমাদের প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখো। কারণ প্রত্যেকটা লাইনের মানে যদি তুমি না জানো বা বুঝতে না পারো বা না পড়ো যদি প্রত্যেকটা লাইন, তাহলে তুমি বুঝতে পারবে না এখানে কোনটা ইনকারেক্ট হয়েছে, কোনটা ভুল হয়েছে, তাহলে কি করে বুঝবে, তাই তো? তাহলে পুরো এক্সপেরিমেন্টটা তোমাকে পড়তেই হবে। তাহলে which of the following statement is incorrect regarding the oil droplet experiment? A, B, C or D? কোনটা হবে তোমরা লাইভ চ্যাটে লিখতে থাকো, আর প্রত্যেকে কিন্তু অ্যানসারটা দেবে, আমি যেন লাইভ চ্যাটে প্রত্যেকের অ্যানসারটা দেখতে পাই। তাহলে আমাদের কোনটা ইনকারেক্ট হলো? অপশন ডি, 1 এর ডি হচ্ছে এখানে ইনকারেক্ট। কারণ দেখো ফার্স্ট অপশন কি, অয়েল ড্রপলেট ইন দ্য ফর্ম অফ মিস্ট প্রডিউসড বাই দ্য অ্যাটোমাইজার were allowed to enter through tiny hole in the upper plate of the electrical condenser, একদম ফার্স্টে যে পয়েন্টটা আছে সেটাই, যেটা বললাম আমরা, একদম কারেক্ট আছে। The air inside the chamber was ionized by passing a beam of X-ray through it, এটাও কিন্তু একদম কারেক্ট অপশন। The fall of this charged part oil droplet can be retarded, বিলম্বিত হতেই পারে অয়েল ড্রপলেট গুলো, এটাও তাহলে একটা কারেক্ট অপশন। তাহলে ডি তে দেখো, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক্যাল চার্জ কিউ অন দ্য ড্রপলেট ইজ অলওয়েজ ফ্র্যাকশনাল মাল্টিপল অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ, ওখানে কি ছিল না, এই তড়িতাধানটা কিউটা সর্বদা ইন্টিগ্রাল মাল্টিপল হয়, কিন্তু এখানে দেখো লিখেছে
ড্রপলেট ইজ অলওয়েজ ফ্র্যাকশনাল মাল্টিপল অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ, কিন্তু তা তো নয়, ওটা তো ইন্টিগ্রাল মাল্টিপল, তাই তো? এখানে দেখতে পেয়েছো নিশ্চয়ই, এই যে অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ, এখানে কিন্তু অপশানে সেটা লেখা নেই, অপশানে দেখো ফ্র্যাকশনাল মাল্টিপল অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ। তার মানে অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে এই চারটে অপশানের মধ্যে 1 এর ডি হচ্ছে এই কারণেই একটা ইনকারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা আমাদের টপিক অ্যাটমিক মডেলসে চলে যাই। অ্যাটমিক মডেলে কি বলছে দেখো, মানে পরমাণুর গঠন, পরমাণুর সম্পর্কে মানে গঠন সম্পর্কে যে 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 মডেলগুলো সায়েন্টিস্টরা দিয়েছিলেন সেই মডেলগুলো পড়বো আমরা। Observations obtained from the experiment mentioned in the previous section have suggested that Dalton's indivisible atom is composed of subatomic particle carrying positive and negative charge। তাহলে ডাল্টনের যে অবিভাজ্য পরমাণুটা, উনি তো বলেছিলেন পরমাণুকে আর ভাঙা যায় না, আমরা আগের ক্লাসে এই নিয়ে ডিসকাস করেছি। তাহলে সেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গঠিত হয়, যারা পজিটিভ আর নেগেটিভ চার্জ ক্যারি করে। অবশ্যই এই ডাল্টনস ইনডিভাইজেবল অ্যাটম এখান থেকে মার্ক করবে যে তারা হচ্ছে যে এই অবিভাজ্য পরমাণুগুলো সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গঠিত হয়, যারা ধনাত্মক আর ঋণাত্মক আধান বহন করে চলে। কিন্তু এখানে কিছু প্রবলেম, মানে এই যে অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো বলছি, এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোর আবিষ্কার নিয়ে সায়েন্টিস্টদের সামনে কিছু প্রবলেম এসছিল, মেজর সমস্যা, মেজর প্রধান সমস্যা আর কি, মেজর প্রবলেম যেগুলো, সেগুলো কি কি ছিল দেখো। টু অ্যাকাউন্ট ফর দ্য স্টেবিলিটি অফ অ্যাটম, পরমাণুর স্থায়িত্ব নিয়ে একটা সমস্যা ছিল, এটার ব্যাখ্যা খুব একটা পাওয়া যাচ্ছিল না। এছাড়া ছিল টু কম্পেয়ার দ্য বিহেভিয়ার অফ এলিমেন্ট ইন টার্মস অফ বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। বলছে এই ভৌত আর রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একটা মৌল আর একটা মৌলের সাথে কিরকম বিহেভ করবে সেটার তুলনা করা, এটা একটা প্রবলেম হচ্ছিল। এছাড়া কি প্রবলেম হচ্ছিল, টু এক্সপ্লেন দ্য ফরমেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল বাই কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যাটম, বিভিন্ন পরমাণু যুক্ত হয়ে বিভিন্ন ধরনের মলিকিউল, ডিফারেন্ট কাইন্ডস অফ মলিকিউল যে তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে তার কোনো এক্সপ্লেন করা যায়নি, ব্যাখ্যা পাইনি, এটা একটা সমস্যা। আরো একটা সমস্যা ছিল যে টু আন্ডারস্ট্যান্ড the origin and nature of the characteristics of electromagnetic radiation absorbed or emitted by atom। বলছে পরমাণুর দ্বারা শোষিত বা বিকিরিত, অ্যাবজর্বড মানে শোষিত আর এমিটেড মানে বিকিরিত, পরমাণু দ্বারা শোষিত বা বিকিরিত যে তড়িৎ চুম্বকীয় বিকিরণটা, মানে বিকিরণের বৈশিষ্ট্যের প্রকৃতি আর উৎপত্তিটা কিভাবে হচ্ছে, উৎপত্তি কোথা থেকে হচ্ছে, বা তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, তার বৈশিষ্ট্যের প্রকৃতিটা কিরকম সেটা বোঝাও কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কোন মডেল, তার জন্য কি হলো, ডিফারেন্ট মডেল সায়েন্টিস্টরা প্রপোজ করলেন। বলছে তাই জন্য যে ডিফারেন্ট মডেলস, অ্যাটমিক মডেল প্রপোজ করলেন, কি করার জন্য, টু এক্সপ্লেন দ্য ডিস্ট্রিবিউশন অফ দিস চার্জড পার্টিকেল ইন অ্যান অ্যাটম। এই যে অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো রয়েছে সেগুলো তাহলে চার্জড মানে আধানযুক্ত হচ্ছে, তারা কিভাবে বিন্যস্ত রয়েছে সমগ্র পরমাণুর মধ্যে সেটা এক্সপ্লেন করার জন্য কিছু মডেল প্রপোজ করলেন সায়েন্টিস্টরা। অলদো some of these models were not able to explain the stability of the atom, মানে কিছু মডেল আবার পরমাণুর স্থায়িত্ব কিন্তু এক্সপ্লেন করতে পারলো না, কিন্তু কিছু কাজে লেগেছে। সেটা কি কি দেখো, টু অফ দিস মডেল, যেমন একটা প্রপোজ করলেন জে জে থমসন, সেই জন্য থমসনস অ্যাটমিক মডেল একটা আছে, অ্যান্ড দ্য আদার প্রপোজড বাই আর্নস্ট রাদারফোর্ড, রাদারফোর্ডের একটা মডেল আছে। তাহলে থমসনের একটা মডেল আছে, রাদারফোর্ডের একটা মডেল আছে। চলো সেই দুটো আমরা এবার একটু ডিসকাস করব।
আর এখানে দেখো, এখান থেকেও আচ্ছা, ডিসকাস করার আগে আমরা দুটো মডেল ডিসকাস করার আগে যেটা বলেছিলাম, প্রপার্টিজ অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর আবিষ্কার আমরা আগের দিন পড়েছিলাম। তার যে অ্যাবসোলিউট চার্জটা কত, এই বক্সটার মধ্যে তোমাদের সবটা পড়তে হবে না, তোমরা জাস্ট সিম্বলটা তো নিজেরাই পারবে। সিম্বলটা জেনে রাখো, জাস্ট অ্যাবসোলিউট চার্জ, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের যে অ্যাবসোলিউট চার্জ পার কুলম্বে, কুলম্বে এদের চার্জটা কত হচ্ছে সেটা কিন্তু জেনে রাখো। কুলম্ব হচ্ছে এদের ইউনিট, চার্জের ইউনিট, আধানের একক হচ্ছে কুলম্ব। এই অ্যাবসোলিউট চার্জ, এই পয়েন্টটা এরা কিন্তু মার্ক করে রাখো নিজেদের বইতে। আর তোমরা এটা করে রাখো মাস, হ্যাঁ, ভর কত হয়, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর আর নিউট্রনের ভর পার কেজিতে, মাস পার কেজি, এই পয়েন্টটা, আর অ্যাবসোলিউট চার্জ পার কুলম্ব আর সিম্বল, এই তিনটে পয়েন্ট করে রাখো। এই রিলেটিভ চার্জ এটা করতে হবে না, মাস পার ইউনিট এগুলো দরকার নেই, জাস্ট সিম্বল, রিলেটিভ চার্জ আর মাস পার কেজি, এই তিনটে তোমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই ফান্ডামেন্টাল যে পার্টিকেলস গুলো এগুলোর ক্ষেত্রে মনে রাখো। চলো তাহলে আমরা থমসন মডেল অফ অ্যাটমে চলে যাই। থমসন মডেল অফ অ্যাটম, যে থমসন ইন 1898-এ প্রপোজড করলেন কি না, উনি যে প্রস্তাবটা দিলেন সেটা হচ্ছে অ্যান অ্যাটম পসেসেস এ স্ফেরিক্যাল শেপ। উনি বললেন একটা অ্যাটম হচ্ছে যে গোলাকার প্রকৃতি। দেখো পিকচারটা দেখো, ফিগার 2.4, থমসন মডেল অফ অ্যাটম। কিন্তু এগুলো কিন্তু এবার চলে এসো মার্ক করতে, চলো বইতে কিন্তু মার্ক করবে। যে থমসন 1898 proposed that an atom possesses, তাহলে অ্যাটম গুলো কি করছে, গোলাকার আকৃতি বিশিষ্ট হয়, যেখানে in which the positive charge is uniformly distributed, যেখানে ধনাত্মক আধানটা সমভাবে বিন্যস্ত থাকে। তাহলে পরমাণুটা হয় স্ফেরিক্যাল শেপের, গোলাকার আকৃতি বিশিষ্ট হয়, যার রেডিয়াস, এটাও মার্ক করো, রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻10 মিটার, in which positive charge is uniformly distributed. ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এর জন্য, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আগের যেটা ইলেকট্রন, প্রোটনের আমরা চার্জ আর এর কথা বললাম, তোমার মাস পার কেজি, ওটাও কিন্তু এনইটি বা জেইর জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো এবং এনসিইআরটি বইতে মার্ক করবে। তাহলে ধনাত্মক আধান যেখানে কিন্তু ছড়িয়ে সমভাবে বিন্যস্ত থাকে, ইলেকট্রনস আর এমবেডেড ইনটু ইট ইন সাচ এ ম্যানার as to give the most stable electrostatic arrangement। বলছে যে ইলেকট্রনগুলো এমন ভাবে এই পরমাণুর মধ্যে, এই যে গোল যে পরমাণুটা, গোলাকার আকৃতি বিশিষ্ট যে অ্যাটমটা, এর মধ্যে ইলেকট্রনগুলো এমন ভাবে আছে, গ্রথিত আছে আর কি, একদম, যাতে করে পরমাণুটা সর্বোচ্চ পরিমাণ স্থির তড়িৎ বিন্যাস দ্বারা স্থায়িত্ব প্রাপ্ত হয়, এমন ভাবে ইলেকট্রনগুলো আছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন আর এমবেডেড ইনটু ইট ইন সাচ এ ম্যানার অ্যাজ টু গিভ দ্য মোস্ট স্টেবল ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট। বলছে সর্বোচ্চ পরিমাণ মানে স্থির তড়িৎ বিন্যাস দ্বারা এরা স্থায়িত্ব প্রাপ্ত হয়, যাতে সেই জন্য ইলেকট্রনগুলি এমন ভাবে গঠিত হয়। এই যে পজিটিভ স্পিয়ার, পজিটিভ আর ইলেকট্রনগুলো আছে এখানে। মেনি ডিফারেন্ট নেমস আর গিভেন টু দিস মডেল। এই থমসন মডেল অফ অ্যাটমের আবার কিছু ডিফারেন্ট নেম আছে, সেগুলো হচ্ছে দেখো, প্লাম পুডিং, প্লাম ফলের কেক বলা হয়, কেন বলা হয় পরে আসছি। রাইজিন পুডিং মানে হচ্ছে বড়দিনের কেক, তোমরা কিছুদিন আগেই তো 25শে ডিসেম্বরে খেলে সবাই বড়দিনের কেক। অর ওয়াটারমেলন, তরমুজ, তাহলে প্লাম ফলের কেক, বড়দিনের কেক বা তরমুজ, এদের সাথে কিন্তু থমসনের পরমাণু মডেলের কম্পেয়ার করছে, এদের মানে এটাকে এই নামেও ডাকা যায় আর কি, প্লাম পুডিং বলেও ডাকা যেতে পারে। কেন বলছে দেখো, দিস মডেল ক্যান বি ভিজুয়ালাইজড অ্যাজ এ পুডিং অর ওয়াটারমেলন অফ পজিটিভ চার্জ। বলছে ওই যে পজিটিভ চার্জগুলো মানে সমগ্রভাবে বিন্যস্ত আছে না পরমাণুর মধ্যে, ওইটাকে আমরা কেক বা তরমুজ বলছি, বুঝতে পারলে। বলছে কেক বা তরমুজটাকে একটা ধনাত্মক আধান হিসেবে ধরেছে, আর ইলেকট্রনগুলো যে গ্রথিত আছে ওটাকে প্লাম অর সিড বলছে। মানে প্লাম তো একটা ফল হয়, জানো তো, প্লাম হচ্ছে একটা ফল হয়,
সেই প্লাম ফলটাকে ইলেকট্রন ধরেছে, মানে প্লাম ফলটা ওই এর মধ্যে, পুডিং এর মধ্যে, কেকের মধ্যে গঠিত আছে। একটা প্লাম ফলের কেকে কি হয়, কেকটা হচ্ছে গোল, যে গোলাকার আকৃতি বিশিষ্ট কেকটা, তার মধ্যে কি হয় না আমাদের ছড়িয়ে দিতে হয়, তাই তো? ফল দিয়ে, যদি প্লাম ফল দিয়ে করি তাহলে ফলটা আমরা ছড়িয়ে দিই, তাই তো? ফ্রুটস যেগুলো দিই আর কি। এবারে সেখানে ওই জন্য এই প্লামটাকে বা সিডসটাকে, বীজ যেটাকে বলে, ইলেকট্রন ধরেছে, ইলেকট্রন গঠিত আছে বলছে। এবার দেখো, অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ দিস মডেল ইজ দ্যাট, ইম্পর্টেন্ট ফিচার অফ দিস মডেল, এই মডেলের একটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ অ্যাজিউমড টু বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অ্যাটম। বলছে যে মানে এই যে পরমাণুর ভরটা সমগ্র পরমাণুর মধ্যে সমভাবে বিন্যস্ত থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এনইটি অ্যান্ড জেইর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মাস অফ দ্য অ্যাটম ইজ অ্যাজিউমড টু বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অ্যাটম। বলছে তাহলে পরমাণুর ভরটা সমগ্র পরমাণুর মধ্যে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, সমভাবে বিন্যস্ত থাকে। অলদো this model was able to explain the overall neutrality of the atom. বলছে যে এই যে পরমাণুর কিছু আধান শূন্যতা আর কি, ওভারঅল নিউট্রালিটি, তুমি এটাকে এক কথায় তড়িৎ নিরপেক্ষতা বলতে পারো। নিউট্রাল মানে পজিটিভও নয় নেগেটিভও নয়, পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা ব্যাখ্যা করার জন্য এই মডেল সক্ষম হয়েছিল, বাট ওয়াজ নট কনসিস্টেন্ট উইথ দ্য রেজাল্ট অফ লেটার এক্সপেরিমেন্ট। আচ্ছা, although this model was able to explain the overall neutrality of the atom, এই পয়েন্টটা কিন্তু ভীষণভাবে মার্ক করো। এখানে দেখেছো তো, মানে এই যে পুডিং, এই সব ব্যাপারগুলো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য কতটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু নিজেরা পড়লেও আমরা, আমার মনে হয় তোমরা এগুলো যে তোমরা যে লাইনগুলো বলছি সেগুলো নিজেরাও হয়তো বুঝতে পারছো কতটা এমসিকিউ ইম্পর্টেন্ট হতে পারে এই লাইনগুলো তুলে। আচ্ছা, এই লাইনটা দেখো, এই যে ওভারঅল নিউট্রালিটি অফ দ্য অ্যাটম, পরমাণুর যে তড়িৎ নিরপেক্ষতা এই মডেলে ব্যাখ্যা করা যায়, এইটা কিন্তু মানে এটা থেকেও এমসিকিউ দিতে পারে আর কি, বুঝতে পেরেছো তো? মানে ধরো এইটা কারেক্ট অপশন দিয়ে দিল আর বাকিগুলো রং দিয়ে দিল, তাহলে তার মধ্যে থেকে তোমাকে কারেক্ট অপশনটা খুঁজে নিতে হবে, তোমার জানা থাকলে তুমি একদম 4-এ 4। বাট ওয়াজ নট, তাহলে থমসন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ফিজিক্স, উনি আবার পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন 1906 ফর হিজ থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন অন দ্য কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি অফ বাই গ্যাসেস। মানে গ্যাসের দ্বারা তড়িতের যে পরিবহন সংক্রান্ত একটা ইনভেস্টিগেশন করেছিলেন উনি, থিওরিটিক্যাল ভাবে করেছিলেন আবার এক্সপেরিমেন্টালিও করেছিলেন, তার জন্য জে থমসন 1906 পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলো তাহলে দেখি কিরকম পড়লে তোমরা। According to the Thomson model of atom, mass of the atom is assumed to be uniformly distributed over the atom, randomly distributed over the atom, নাকি partially distributed, নাকি none of these, কোনটা? ঝটপট তোমরা এটার আমাদের কোয়েশ্চেন নাম্বারটা 2 দিয়ে তোমরা লিখবে, ঠিক আছে? 2 এর কোনটা হবে সেটা দিয়ে লিখবে। থমসন মডেল অফ অ্যাটমে কোনটা কারেক্ট অপশন তোমরা কিন্তু এটা লিখে ফেলো, নাম্বার 2 দিয়ে লিখবে, লাইভ চ্যাটে লিখবে কিন্তু। আর সবাই কিন্তু অ্যান্সারটা দাও। ক্লাসটা যদি মন দিয়ে করে থাকো তো 100% তোমাদের প্রত্যেকের এটা পারার কথা।
তাহলে থমসন মডেল অফ অ্যাটম, পরমাণুর থমসন মডেলে পরমাণুর ভর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অ্যাটম, তাই তো? তাহলে 2 এর এ অপশন ইজ কারেক্ট, তাই তো? 2A ইজ কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে মানে সমগ্র পরমাণুর মধ্যে সমভাবে বিন্যস্ত থাকে, তাই তো? চলো নেক্সট আমরা প্যারাগ্রাফে চলে যাচ্ছি। In the later half of the 19th century, different kinds of rays were discovered. বিভিন্ন ধরনের রশ্মি ওই প্রায় 19বিংশ শতকের শেষের দিকে আবিষ্কৃত হলো। Beside those mentioned earlier, আগেও কিন্তু কিছু রশ্মির কথা আমরা পড়েছি, ক্যাথোড রে, অ্যানোড রে, পড়েছি তো এগুলো। উইলিয়াম রন্টজেন ইন 1895 এ উনি দেখালেন যে when electrons strike a material, এই পয়েন্টটা চলে এসো, ফার্স্টের দিকেরটা কিছু মার্ক করার দরকার নেই, এবার এইটা চলে এসো। when electrons strike a material in the cathode ray tube, ক্যাথোড রশ্মিনল আমরা আগের দিন পড়ছিলাম তো, ক্যাথোড রশ্মিনলে ইলেকট্রন যখন কোনো বস্তুকে আঘাত করে তখন কিন্তু একটা রশ্মির সৃষ্টি হয়, প্রডিউস ray which can cause fluorescence in the fluorescent material. fluorescence আর phosphorescence আমরা আগের দিন পড়ছিলাম, যেটা হচ্ছে কি প্রতিপ্রভ ধর্ম বিশিষ্ট হয়, তাই তো? প্রতিপ্রভ ধর্ম বিশিষ্ট মানে এই ধরনের আলোতে তাপের কোনো অনুভূতি নেই, তাপের কোনো অনুভূতি নেই এই ধরনের আলোতে। তাহলে বলছে যে ইলেকট্রন, উনি মানে এটা কে দেখিয়েছিলেন? উইলিয়াম রন্টজেন। ইলেকট্রনকে যখন ইলেকট্রন কোনো বস্তুকে আঘাত করছে ক্যাথোড রশ্মিনলের মধ্যে, তখন রশ্মি প্রডিউস করছে, যেটার কিনা ক্যাথোড রশ্মিনলের বাইরে কি হচ্ছে না, ক্যাথোড রশ্মিনলের বাইরে রাখা যে প্রতিপ্রভ ধর্ম বিশিষ্ট বস্তুর মধ্যে ফ্লুওরেসেন্ট মেটেরিয়ালস মানে প্রতিপ্রভ ধর্ম বিশিষ্ট বস্তু, প্রতিপ্রভ ধর্ম বিশিষ্ট বস্তুর মধ্যে যেটা কি করছে না, প্রতিপ্রভ সৃষ্টি করছে, ক্যান কজ ফ্লুওরেসেন্স, প্রতিপ্রভ সৃষ্টি করছে। Since Rontgen did not know the nature of the radiation, রন্টজেন কিন্তু এই রশ্মির প্রকৃতি সম্বন্ধে জানতেন না, তাই জন্য উনি এটার নাম দিয়েছিলেন এক্স রে। এক্স কেন দিয়েছিলেন? আমরা এক্স ধরে নিই না, কিছু না জানলে ধরে নিই এক্স, তাই উনি এটার প্রকৃতি সম্পর্কে জানতেন না, তাই উনি এটার নাম দিয়েছিলেন এক্স রশ্মি। এখনো কিন্তু এটাই এখনো পরিচিত, তাই তো? এখন আমরা এটা এক্স রশ্মি বলি, দ্য নেম ইজ স্টিল ক্যারিড অন। It was noticed that X-rays are produced effectively. X রশ্মি ক্যাথোড নলে তখনই উৎপন্ন হয় when electrons strike the dense metal anode called target, মানে ইলেকট্রন যখন এই ভারী ধাতব অ্যানোডকে আঘাত করে নলের ভিতরে, মানে ক্যাথোড রশ্মি নলের ভিতরে, তাকে কল টার্গেট, যেটাকে বলে টার্গেট, মার্ক করবে। X-rays are produced effectively তখনই produced হবে when electrons strike the dense metal anode called target. These are not deflected by the electric and magnetic field. বলছে এইটা কিন্তু, এই রশ্মিটা, এই এক্স রশ্মির কথাই কিন্তু বলছি, এক্স রশ্মিটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এরা বিচ্যুত হয় না বা বিক্ষেপিত হয় না, আর নট ডিফ্লেক্টেড অ্যান্ড হ্যাভ এ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার, এদের কিন্তু উচ্চ ভেদন ক্ষমতা বিশিষ্ট হয়। থ্রু দ্য ম্যাটার, বস্তুর মানে বস্তুকে ভেদন করার ক্ষমতা এদের অনেক বেশি হয়, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের এনইটির জন্য ইম্পর্টেন্ট, জেইর জন্য অতটাও নয়, এই লাইনটার কথা বলছি, এনইটির জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। দিস আর নট ডিফ্লেক্টেড বাই, মানে দিস মানে এক্স রে কথা বলছি, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড হ্যাভ এ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার থ্রু দ্য ম্যাটার, ওকে? And that is the reason that these rays are used to study the interior of the object. এই এক্স রশ্মি কোন বস্তুর যে অন্তঃস্থ গঠন এক্স রে করতে বলে, কোথাও আমাদের মানে
কোথাও ধরো ঘাড়ে পেন হচ্ছে, তাহলে এক্সরে করতে বলে, দেখা যায় যে স্পন্ডোলাইটিস কিনা। তাহলে কি বলছে না, কোনো বস্তুর অন্তঃস্থ গঠন জানার জন্য কিন্তু এই রশ্মি ব্যবহার করা হয়। দিস রেজ আর ভেরি শর্ট ওয়েভলেন্থ, এদের দৈর্ঘ্য কিন্তু খুবই ছোট, তরঙ্গ দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য না, দিস রেজ আর অফ ভেরি শর্ট ওয়েভলেন্থ, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য এদের, অ্যান্ড পসেস ইলেকট্রোম্যাগনেটিক ক্যারেক্টার, এরা কিন্তু তড়িৎ চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা এক্স রশ্মির দেখো কতগুলো বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, বস্তুকে ভেদন করার ক্ষমতা অত্যন্তই বেশি, এটা বস্তুর অন্তঃস্থ গঠন জানার জন্য ব্যবহার করা হচ্ছে, স্টাডি দ্য ইন্টেরিয়র অফ দ্য অবজেক্ট যেটা বলছি আমরা, ভেরি শর্ট ওয়েভ লেন্থ অ্যান্ড পসেস ইলেকট্রোম্যাগনেটিক ক্যারেক্টার। ঠিক আছে, এবার দেখো হেনরি বেকারেল কি করলেন, অবজার্ভড দ্যাট, উনি লক্ষ্য করলেন যে দেয়ার আর সার্টেন মেটেরিয়ালস, সার্টেন এলিমেন্টস, যাই হোক, হুইচ এমিট রেডিয়েশন অন দেয়ার ওন। বলছে উনি লক্ষ্য করলেন কিছু নির্দিষ্ট মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের বিকিরণ নির্গত হয়, নির্দিষ্ট মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের বিকিরণ নির্গত হচ্ছে, এমিট করছে রেডিয়েশন, তার মানে বিকিরণ নির্গত হচ্ছে, অ্যান্ড নেমড দিস ফেনোমেনন অ্যাজ রেডিও অ্যাক্টিভিটি, যাকে এই ঘটনাটার নাম উনি কি দিলেন না, এই ফেনোমেননের নাম দিলেন রেডিও অ্যাক্টিভিটি, মানে তেজস্ক্রিয়তা। কে নাম দিয়েছিলেন, হেনরি বেকারেল। হেনরি বেকারেল অবজার্ভ দ্যাট, এটা কিন্তু এনইটি আর জেই দুটোর জন্য ইম্পর্টেন্ট। হেনরি বেকারেল অবজার্ভড দ্যাট দেয়ার আর সার্টেন এলিমেন্টস, নির্দিষ্ট কিছু মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে অন দেয়ার ওন, মানে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নির্গত হয় এক ধরনের, যার নাম তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, অ্যান্ড এলিমেন্টস, মানে যেসব মৌল থেকে এই যে তেজস্ক্রিয় বিকিরণটা নির্গত হচ্ছে তাদের বলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয়তার যে এই যে এই ফিল্ডটা আরো ডেভেলপড হয়েছিল কাদের দ্বারা জানো, মেরি কুরি, পিয়েরি কুরি, রাদারফোর্ড অ্যান্ড ফ্রেডরিক শোডি, এদের দ্বারা কিন্তু এই তেজস্ক্রিয়তার এই ফিল্ডটা আরো ডেভেলপ করেছিল। It was observed that three kinds of rays, that is alpha, beta and gamma rays are emitted. তাহলে বলছে যে এটা দেখা গেছে মানে পরীক্ষার মাধ্যমে এই তেজস্ক্রিয়তার ফলে, হ্যাঁ, একটা যে বিকিরণ নির্গত হচ্ছে না, তার মধ্যে তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা, বিটা অ্যান্ড গামা, তিন ধরনের রশ্মি নির্গত হয়। রাদারফোর্ড ফাউন্ড দ্যাট, উনি আবার কি পেলেন, উনি পেলেন যে আলফা রেস কনজিস্ট অফ হাই এনার্জি পার্টিকেল, এগুলো কিন্তু এখানটা খুব ইম্পর্টেন্ট, কনজিস্ট অফ হাই এনার্জি পার্টিকেল ক্যারিং 2 ইউনিটস অফ পজিটিভ চার্জ, মানে এটা উচ্চ শক্তি সম্পন্ন হয় আলফা রেটা, এবং এটা 2 একক পজিটিভ চার্জ মানে ধনাত্মক আধান, আর 4 ইউনিট অফ অ্যাটমিক মাস, পারমাণবিক ভর, 4 একক পারমাণবিক ভর বিশিষ্ট কণা সম্পন্ন হয় আর কি। ঠিক আছে, এই আলফার এর কথা বলছি। হি কনক্লুডেড দ্যাট আলফা পার্টিকেলস আর হিলিয়াম নিউক্লিয়াই, অ্যাজ, মানে এটা কে বলেন, রাদারফোর্ডই কনক্লুড করলেন যে আলফা পার্টিকেলটাই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কেন না, হোয়েন আলফা পার্টিকেল কম্বাইন্ড উইথ 2 ইলেকট্রন, যখন আলফা পার্টিকেল দুটো ইলেকট্রনের সাথে যুক্ত হয় তখন হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। সেই জন্য আলফা কণা সমূহ হিলিয়াম নিউক্লিয়াস, যেহেতু আলফা কণার সাথে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে হিলিয়াম গ্যাস উৎপন্ন করে। বিটা রেস কি বলছে, এগুলো এতক্ষণ পড়ছিলাম আমরা আলফা রে সম্পর্কে, এবার দেখো বিটা রেস, এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু বাবা ভালো করে পড়বে, আমি বলে রাখছি। বিটা রেস আর নেগেটিভলি চার্জড পার্টিকেল, মক টেস্টেও কিন্তু তোমাদের এমনই কোয়েশ্চেন করার চেষ্টা করব যাতে সেটা এনইটির জন্য একদম পারফেক্ট হয়, বা জেইর জন্য, এনইটি আর জেই দুটোর জন্যই কিন্তু বলছি। বিটা রেজ আর নেগেটিভলি চার্জড পার্টিকেল সিমিলার টু ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, সেরকমই বিটা রে।
আর গামা রে হচ্ছে হাই এনার্জি রেডিয়েশন লাইক এক্স রে। এক্স রে এর মতো গামা রে হচ্ছে হাই এনার্জি রেডিয়েশন, উচ্চ শক্তি সম্পন্ন বিকিরণ। আর নিউট্রাল হয় নেচারে, এরা কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয় অ্যান্ড ডু নট কনসিস্ট অফ পার্টিকেল। এরা তাহলে গামা রে কণা দ্বারা গঠিত নয়। মার্ক করবে অবশ্যই, এতক্ষণ যেগুলো বললাম প্রত্যেকটা মার্ক করবে। গামা রেস কিন্তু কণা দ্বারা গঠিত হয় না। পেনিট্রেটিং পাওয়ারের দিক থেকে এক্স রে তো অনেক পেনিট্রেটিং করার ক্ষমতা, ভেদন ক্ষমতা অনেক বেশি। এই পেনিট্রেটিং পাওয়ারের দিক থেকে বলতে গেলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপর বিটা রশ্মি, তারপর গামা রশ্মি। মানে আলফা কণার প্রায় 100 গুণ হচ্ছে যে বিটা রশ্মির বেশি, আর গামা রশ্মির আলফা কণার থেকে আবার আরো 1000 গুণ বেশি। আলফা কণার থেকে 100 গুণ বেশি হচ্ছে বিটা রশ্মির ভেদন ক্ষমতা, আবার আলফা কণার থেকে 1000 গুণ বেশি হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা। তাহলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা তাহলে সব থেকে কম, আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তার মানে গামা রশ্মির ভেদন ক্ষমতা মানে পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি। তাহলে এটা গেল আমাদের থমসন মডেল অফ অ্যাটম, ঠিক আছে। তাহলে এবার আমরা রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম পড়বো। তাহলে আমরা বললাম না যে পরমাণুর স্থায়িত্ব, এগুলো সম্পর্কে জানার জন্য দুটো মডেল প্রপোজ করেছিল, একজন থমসন ছিলেন, একজন রাদারফোর্ড ছিলেন। তাহলে রাদারফোর্ডের মডেলে কি বলছে, রাদারফোর্ড অ্যান্ড হিজ স্টুডেন্ট, একটা হচ্ছে হ্যান্স গিগার আর একজন হচ্ছে আর্নস্ট মার্সডেন। ওনারা কি করলেন না, বোম্বার্ডেড ভেরি থিন গোল্ড ফয়েল উইথ আলফা পার্টিকেল। আলফা কণিকাটা, আলফা কণা কি করলেন, ওই খুব পাতলা ভেরি থিন গোল্ড ফয়েল মানে খুব পাতলা সোনার পাতের ওপর আলফা কণিকা দ্বারা আঘাত করলেন। ঠিক আছে, ভেরি থিন গোল্ড ফয়েল বলছে খুব পাতলা একটা সোনার পাতের ওপর আলফা কণিকা দ্বারা আঘাত করলেন। রাদারফোর্ডস ফেমাস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যাট অন মানে এনইটি আর জেইর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাদারফোর্ডস ফেমাস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেটা আমরা 2.5 এ অলরেডি দেখবো ফিগারের, তার আগে এটা একটু জেনে নিই কি হচ্ছে এখানে। যে এ স্ট্রিম অফ হাই এনার্জি আলফা পার্টিকেল ফ্রম এ রেডিও অ্যাক্টিভ সোর্স ওয়াজ ডিরেক্টেড অ্যাট এ থিন ফয়েল, যার থিকনেস হচ্ছে প্রায় 100 ন্যানোমিটার। বলছে যে তেজস্ক্রিয় উৎস থেকে উৎপন্ন রেডিও অ্যাক্টিভ সোর্স, তেজস্ক্রিয় উৎস থেকে উৎপন্ন উচ্চ শক্তি সম্পন্ন হাই এনার্জি আলফা পার্টিকেল, তেজস্ক্রিয় উৎস থেকে উৎপন্ন উচ্চ শক্তি সম্পন্ন আলফা কণার প্রবাহকে পাতলা সোনার পাতের ওপর, পাতলা এই যে বলছে যার বেধ হচ্ছে থিন ফয়েল, পাতলা পাত অফ গোল্ড মেটাল, সোনার পাতলা পাতের ওপর নিক্ষেপ করা হয়েছিল, ডিরেক্ট করা হয়েছিল আর কি, যার থিকনেস হচ্ছে প্রায় 100 ন্যানোমিটার করা হলো। মানে এই এক্সপেরিমেন্টটা, এই যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বিক্ষেপণ পরীক্ষাটা, এটা এক্সপেরিমেন্টটা করছি আমরা, ঠিক আছে। তেজস্ক্রিয় উৎস থেকে যে উচ্চ শক্তি সম্পন্ন আলফা কণা পেয়েছি তার যে প্রবাহটা, সেটাকে পাতলা সোনার পাতের ওপর ডিরেক্ট করা হলো। The thin gold foil had a circular fluorescent zinc sulfide screen around it. এই পাতলা সোনার পাতের চারপাশে চক্রাকার যে একটা মানে সার্কুলার বলছে না, সার্কুলার ফ্লুওরেসেন্ট প্রতিপ্রভ উৎপন্নকারী জিঙ্ক সালফাইড রেখেছি আমরা। জিঙ্ক সালফাইডের বর্ণনায় কি পড়েছিলাম না, জিঙ্ক সালফাইডের আস্তরণ রাখলে যখন সেটা আলফা পার্টিকেল আঘাত করে তাহলে কিন্তু সেখান থেকে একটা ব্রাইট স্পট ডেভেলপ করে, তাই তো পড়েছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে। তাহলে দ্য থিন গোল্ড ফয়েল হ্যাড এ সার্কুলার ফ্লুরোসেন্ট জিঙ্ক সালফাইড স্ক্রিন অ্যারাউন্ড ইট। তাহলে জিঙ্ক সালফাইড রাখলাম ওই পাতলা সোনার পাতের চারপাশে চক্রাকারে। এটা কি, জিঙ্ক সালফাইডটা প্রতিপ্রভা উৎপন্ন করে, তাই তো, ফ্লুরোসেন্ট। Whenever alpha particles struck the screen, তাহলে স্ক্রিনে তো আমরা অলরেডি রেখেছি,
তাহলে স্ক্রিনে যখন ওই জিঙ্ক সালফাইডের ওখানে আঘাত করার সাথে সাথে এ টাইনি ফ্ল্যাশ অর লাইট ওয়াজ প্রডিউস অ্যাট দ্যাট পয়েন্ট, তাহলে সেই বিন্দু থেকে আলোর একটা ঝলকানি, বলেইছিলাম না ব্রাইট স্পট ডেভেলপ করে, আমরা আগে পড়েওছি অলরেডি। তাহলে সেখান থেকে কিন্তু একটা আলোর ঝলকানি দেবে, কারণ আমরা জিঙ্ক সালফাইড রেখেছি তো পাতলা সোনার পাতের চারপাশে প্রতিপ্রভা উৎপন্নকারী, যেখানে কোনো তাপের প্রভাবও নেই, সেটাতেই তো ফ্লুরোসেন্ট বলে, ফ্লুরোসেন্ট মেটেরিয়াল রেখেছি, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড। আলফা কণা দ্বারা যখন এই পদার্থকে আঘাত করত সাথে সাথে কি হতো, ওখান থেকে আলোর ঝলকানি দেখা যেত। এবার এই এক্সপেরিমেন্টটার রেজাল্ট বলতে রেজাল্ট খুব একটা বেশি পাওয়া যায়নি, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল, যেটা অ্যাকর্ডিং টু থমসন মডেল অফ অ্যাটম আমরা পেয়েছিলাম কি পরমাণুর ভরটা সমগ্র পরমাণুর মধ্যে সমানভাবে বিন্যস্ত থাকে। এবং বলছে যে অ্যান্ড আলফা পার্টিকেল হ্যাড এনাফ এনার্জি টু পাস ডিরেক্টলি, প্রত্যেকটা পয়েন্ট মানে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, আমি বলেই দিচ্ছি। Alpha particle had enough energy to pass directly through such a uniform distribution of mass, বলছে আলফা কণার মধ্যে যে শক্তিটা আছে তাতে সরাসরি এরা সমভাবে বিন্যস্ত ভরটাকে অতিক্রম করে যেতেই পারে। পাথটাকে এবার ইট ওয়াজ এক্সপেক্টেড, এটা ছিল আনএক্সপেক্টেড এই রেজাল্টটা, বাট এটা আমাদের এক্সপেক্টেড ছিল এই এক্সপেরিমেন্টটা করার পর, রাদারফোর্ডের যে স্ক্যাটারিং আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এটা করার পর আমাদের এক্সপেকটেশন ছিল যে দ্য পার্টিকেলস উড স্লো ডাউন অ্যান্ড চেঞ্জ ডিরেকশন অনলি বাই এ স্মল অ্যাঙ্গেল অ্যাজ দে পাসড থ্রু দ্য ফয়েল। বলছে যে পাথটাকে অতিক্রম করার সময় as they passed through the foil, পাথটাকে অতিক্রম করার সময় কণাগুলো particles would slow down, এদের গতিটা স্লো হয়ে যাবেই এবং এরা চেঞ্জ করবে ডিরেকশন, তার মানে এরা দিক পরিবর্তন করবে কৌণিক বিচ্ছুরণের মাধ্যমে অনলি বাই এ স্মল অ্যাঙ্গেল। এটা আমরা এক্সপেক্ট করতেই পারতাম, ওই যে আলফা কণাগুলো যাচ্ছে, হ্যাঁ আলফা কণাগুলো যে যাচ্ছে, তোমরা আমি একটু পিকচারটা দেখাচ্ছি চলো। এই দেখো, এই যে তেজস্ক্রিয় উৎস থেকে আলফা কণা উৎপন্ন হচ্ছে, এটা আমরা ফটোগ্রাফিক প্লেট, এখানে হচ্ছে গোল্ড ফয়েলটা রয়েছে মানে সোনার পাতটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কণাগুলোকে দেখো ফটোগ্রাফিক প্লেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আলোকচিত্র প্লেট যেটা বিক্ষেপণ পরীক্ষা। এই যে একগুচ্ছ যে আলফা পার্টিকেল বিম অফ, এই দেখো এই যে থিন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে থিন গোল্ড পাতলা সোনার পাত, এইগুলো এই যে স্কাই কালারের মধ্যে ব্ল্যাক স্পট দেখো, এগুলো হচ্ছে থিন গোল্ড পাতলা সোনার পাত, এর মধ্যে দিয়ে আলফা পার্টিকেল গুলো যাচ্ছে। এদের তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে এরা ডিফ্লেক্ট করবে, মানে তারা স্লো হয়ে গিয়ে তাদের দিকটা চেঞ্জ করবে। এখানে দেখো সবকটা কিন্তু হয়নি, বেশিরভাগটাই কিন্তু তারা তাদের ডিরেকশন চেঞ্জ করেনি, আনচেঞ্জডই রয়েছে, কিছু কিছু ভেরি ফিউ আলফা পার্টিকেল তাদের দিক চেঞ্জ করেছে। দেখো যেমন এই যে দেখো ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল এখান থেকে আসছিল, এসে এদিকে চলে গেছে, এইটা দেখো এদিক থেকে এসে এদিকে চলে গেছে, তাদের দিক পরিবর্তন করেছে, ঠিক আছে। এইটাই আমি বলতে চাইছি যে আলফা কণা রশ্মিগুচ্ছ এই পাতলা যে স্বর্ণপাতের মধ্যে দিয়ে গেলে ভেরি ফিউ আলফা পার্টিকেল কিন্তু ডিফ্লেক্ট করবে, বাদ বাকি কিন্তু বেশিরভাগটাই আনচেঞ্জড, ডিরেকশন তারা চেঞ্জ করবে না। তাহলে কি হলো না, বলছে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড, এই সবে আমরা পিকচারটাতেই দেখলাম। এ স্মল ফ্র্যাকশন অফ দ্য আলফা পার্টিকেল ওয়াজ ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল, কৌণিক বিচ্ছুরণের মাধ্যমে কিছু আলফা রশ্মি আর কি বিক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, এ ভেরি ফিউ আলফা পার্টিকেল বাউন্সড ব্যাক, খুব মানে অল্প সংখ্যক আলফা পার্টিকেল, মানে ধরো 1 in 20,000 মানে 20,000-এর মধ্যে একটা পাতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতে, একই পথে ফিরে এসেছিল আর কি, যাচ্ছিল যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছিল। দ্যাট ইজ ওয়ার ডিফ্লেক্টেড বাই নিয়ারলি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়েছিল।
On the basis of the observation, Rutherford drew the following conclusion regarding the structure of atom. এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে উনি কি বললেন, চলো একটু আমরা গল্পের মতন বলি। উনি বললেন যে পরমাণুর কিন্তু বেশিরভাগ স্থানই ফাঁকা, কারণ বেশিরভাগ আলফা কণাই তো কোনো বিক্ষেপ ছাড়া সোনার পাতটাকে বিনা বাধায় অতিক্রম করছে, তার মানে ফাঁকা স্থান আছে তো বেশিরভাগ, তাই জন্যই তো তারা বিনা বাধায় যেতে পারছে। খুব অল্প সংখ্যক আলফা কণাই তো বিক্ষেপিত রিফ্লেক্ট করছে, কিন্তু বেশিরভাগটাই তো বিক্ষেপ ছাড়া বিনা বাধায় সোনার পাতটাকে অতিক্রম করছে। তার মানে ওই জন্যই উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে most of the space in the atom is empty as most of the alpha particles passed through the foil undeflected. এছাড়া উনি যেটা বললেন যে উনি বললেন নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আছে, তাই জন্যই নিউক্লিয়াস ধনাত্মক প্রকৃতির হয়, আমরা আগেই দেখেছি সেটা। তাহলে a few positively charged alpha particle were deflected, সেটাই বললাম। Deflection must be due to enormous repulsive force showing that the positive charge of the atom is not spread throughout the atom as Thomson had presumed. Thomson যেটা বলেছিলেন যে পজিটিভ চার্জ মানে অ্যাটম পরমাণুর যে ধনাত্মক আধান সেটা পরমাণুর সর্বত্র ছড়িয়ে থাকে না, ঠিক আছে। পজিটিভ চার্জ হ্যাজ টু বি কনসেন্ট্রেটেড ইন এ ভেরি স্মল ভলিউম, এটা খুব কম আয়তনে থাকে আর কি পজিটিভ চার্জটা, দ্যাট রিপেলড অ্যান্ড ডিফ্লেক্টেড দ্য পজিটিভলি চার্জড আলফা পার্টিকেল, যেটা বিকর্ষিত করে এবং বিক্ষেপিত করে পজিটিভ ধনাত্মক আধানযুক্ত আলফা পার্টিকেল গুলোকে। এবার বলছে যে ক্যালকুলেশনস বাই রাদারফোর্ড শোস দ্যাট, যে রাদারফোর্ড গণনা করে দেখলেন ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস is negligibly small as compared to the total volume of the atom. পরমাণুর যে মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের যে আয়তনটা অতি নগণ্য হয়, অত্যন্তই নগণ্য। মানে পরমাণুর যে মোট আয়তনটা তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা কিন্তু খুবই কম। তার মানে রেডিয়াস অফ দ্য অ্যাটম ইজ অ্যাবাউট 10⁻⁻10 মিটার। পরমাণুর ব্যাসার্ধটা হচ্ছে 10⁻⁻10 মিটার, while that of nucleus is 10⁻⁻15 মিটার। যদিও নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10⁻⁻15 মিটার হয়। One can appreciate this difference in size by realizing that if a cricket ball is represent a nucleus, যদি একটা ক্রিকেট বলের সমান নিউক্লিয়াসের আকারটা যদি একটা ক্রিকেট বলের সমান হয়, then the radius of atom would be about 5 কিলোমিটার। তাহলে পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের আকার যদি একটা ধরো ক্রিকেট বলের সমান হলো, তাহলে পরমাণুর ব্যাসার্ধ হবে প্রায় 5 কিলোমিটার। এটা জাস্ট একটা উনি ক্যালকুলেশন করেছিলেন রাদারফোর্ড, ঠিক আছে। এটা জাস্ট উনি একটা ক্যালকুলেশন করেছিলেন, যা তোমরা এইটুকু জেনে রাখো যে রেডিয়াস অফ দ্য অ্যাটম ইজ 10⁻⁻10, যেখানে নিউক্লিয়াসের হচ্ছে 10⁻⁻15, ঠিক আছে। আর রাদারফোর্ড গণনা করে কি দেখেছিলেন না, পরমাণুর যে মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অত্যন্ত নগণ্য হয়, ঠিক আছে। এইগুলো মার্ক করো, লাস্টের পয়েন্টটা কিন্তু মার্ক করার দরকার নেই। চলো তাহলে আমরা যেটা পড়লাম সেখান থেকে একটা কোয়েশ্চেন করে ফেলি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলো। Which of the following observation was not correct during Rutherford scattering experiment? Rutherford scattering experiment তো আমরা তখন পড়ছিলাম, এর মধ্যে তাহলে কোনটা কারেক্ট নয় বলো, ইনকারেক্ট কোনটা, কোন অপশনটা ইনকারেক্ট দেখি বলো দেখি। লাইভ চ্যাটে কিন্তু এটা 3 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3 দিয়ে লিখবে। 3 এর কোনটা হবে, 3A B C না D, কোনটা হবে? ঝটপট দেখি লাইভ চ্যাটে লেখো।
আমরা এই সবেই রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা পড়লাম। তার মধ্যে এই ABCD অপশনের মধ্যে কোনটা ইনকারেক্ট? লাইভ চ্যাটে প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের আমাদের 3 দিয়ে লিখবে অপশনটা সি। 3 এর সি হচ্ছে যে ইনকারেক্ট। কেন না? আমরা বলেছিলাম খুব অল্প সংখ্যক আলফা পার্টিকেল, মানে 20,000-এর মধ্যে একটা ফিরে আসে এরকম রয়েছে, কিন্তু এখানে একটা সি এর অপশনটা দেখো, মানে ফার্স্ট অপশনটাও কারেক্ট। দেখো, most of the alpha particle passed through the gold foil undeflected. Small fraction of the alpha particle was deflected by small angle. But নাম্বার সি অপশন যেটা, এ লার্জ নাম্বার অফ আলফা পার্টিকেল ওয়াল বাউন্সড ব্যাক, মানে এত তো আলফা পার্টিকেল ফিরে আসে না একই পথে, খুব 20,000-এর মধ্যে একটা আসে, সেটা আমরা লাস্ট অপশনে অলরেডি রয়েছেই। দেখো, তার মানে হচ্ছে আমরা যেটা পড়লাম তার মধ্যে 3 এর সি অপশনটা হচ্ছে এখানে ইনকারেক্ট। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই। On the basis of above observation, conclusion, Rutherford proposed the nuclear model of atom. উনি নিউক্লিয়ার মডেল প্রপোজ করলেন। সেটা কি বললেন না, পজিটিভ চার্জ অ্যান্ড দ্য মোস্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম, বলছে ধনাত্মক আধান, পরমাণুর ধনাত্মক আধান, অ্যান্ড মোস্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম, বেশিরভাগ ভর, পরমাণুর ধনাত্মক আধান আর বেশিরভাগ ভর, ওয়াজ ডেন্সলি কনসেন্ট্রেটেড ইন এক্সট্রিমলি স্মল রিজিয়ন, একটা ক্ষুদ্র অংশের মধ্যে কিন্তু ঘনীভূত থাকে। কিসের মধ্যে? একটা ক্ষুদ্র অংশের মধ্যে ঘনীভূত থাকে। দিস ভেরি স্মল পোর্শন অফ দ্য অ্যাটম ওয়াজ কল্ড নিউক্লিয়াস। এই যে ক্ষুদ্র অংশটা, একটা ক্ষুদ্র অংশের মধ্যেই তো ঘনীভূত থাকে পরমাণুর ধনাত্মক আধান আর বেশিরভাগ ভর, একটা স্মল রিজিয়নের মধ্যে ডেন্সলি কনসেন্ট্রেটেড থাকে, ঘনীভূত থাকে। রাদারফোর্ড এই ক্ষুদ্র অংশটারই নাম দিলেন নিউক্লিয়াস। দিস ভেরি স্মল পোর্শন অফ দ্য অ্যাটম ওয়াজ কল্ড নিউক্লিয়াস বাই রাদারফোর্ড। The nucleus is surrounded by electrons that move around the nucleus with a very high speed in circular path called orbits. বলছে কি না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ অতি উচ্চ গতিবেগে যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে সেটাকে কক্ষক বলে। অরবিটস মানে কক্ষক। দেখো, মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ হাই স্পিডে, উইথ এ ভেরি হাই স্পিড মানে অতি উচ্চ গতিবেগে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তো নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘোরে, তাই তো? সেটাকে মানে যে বৃত্তাকার পথটা সেটাকে বলছে অরবিট। Thus Rutherford's model of atom resembles the solar system in which the nucleus plays the role of sun and the electrons that of revolving planet. রাদারফোর্ডের এই পরমাণু মডেলের সাথে সৌরজগতের সাথে কিন্তু অনেকটাই একই মিল রয়েছে, যেখানে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, তার মানে কি নিউক্লিয়াসকে এখানে সূর্যের মতো কেন্দ্রীয় অবস্থানে আছে, যেটা সৌরজগতের সাথে খুবই সিমিলার। কেন না, এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রনগুলো ঘুরছে, তাই নিউক্লিয়াসগুলো হচ্ছে এখানে সূর্যের সাথে তুলনা করেছে, তার মানে সূর্যকে কেন্দ্র করে তো গ্রহগুলো চারপাশে ঘোরে, সেরকমই ইলেকট্রনকে কেন্দ্র করে নিউক্লিয়াসগুলো ঘুরছে, তার মানে সূর্য হচ্ছে এখানে নিউক্লিয়াস আর গ্রহগুলো হচ্ছে ইলেকট্রন। সেই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সৌরজগতের যথেষ্ট সাদৃশ্য রয়েছে।
অ্যান্ড লাস্ট পয়েন্টে উনি বললেন যে মানে নিউক্লিয়ার পরমাণু নিউক্লিয় মডেলে উনি বললেন যে ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ইলেকট্রন আর নিউক্লিয়াসটা একে অপরের সাথে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন মানে স্থির তড়িৎ বল দ্বারা আবদ্ধ থাকে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো। এটাই ওনার মানে পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু নিউক্লিয় মডেলের আর কি এই ছিল ওনার বক্তব্য। হলো এখান থেকে তাহলে একটা এমসিকিউ করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর এমসিকিউ। তোমরা 4 দিয়ে তারপর অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই এ বি সি না ডি, কোন অপশনটা হবে? তোমরা 4 কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে অ্যান্সারটা লাইভ চ্যাটে দেখি ঝটপট লিখে ফেলো। আমরা এটা পরমাণুর রাদারফোর্ডের পরমাণুর নিউক্লিয় মডেলেই পড়লাম যে ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই 4 এর কোন অপশনটা হবে? 4 কোয়েশ্চেন নাম্বার দিয়ে লিখবে। The electron and nucleus are held together by option B is the correct option, electrostatic forces of attraction। স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারাই কিন্তু ইলেকট্রন আর নিউক্লিয়াসটা আবদ্ধ থাকে পরস্পরের সাথে। একটু আগে আমরা পরমাণু নিউক্লিয় মডেলে পড়লাম এটা। তাহলে 4 এর বি হচ্ছে কারেক্ট অপশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। তাহলে আমরা নেক্সট টপিক পড়বো যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। The presence of positive charge on the nucleus is due to the protons in the nucleus। এই টপিকটা থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে তোমাদের এনইটি-তে। সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ পজিটিভ চার্জ অন দ্য নিউক্লিয়াস ইজ ডিউ টু দ্য প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে বলেই নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক হয়, কারণ প্রোটন তো পজিটিভ চার্জ যুক্ত। আর আগেই এটা অলরেডি এস্টাবলিশড হয়েছে যে চার্জ অন দ্য প্রোটন মানে ইলেকট্রনের আধানের সাথে প্রোটনের আধানটা সমান, কিন্তু আধানের প্রকৃতিটা আলাদা, প্রোটন পজিটিভলি চার্জড আর ইলেকট্রন নেগেটিভলি চার্জড। The number of proton present in the nucleus is equal to the atomic number। বলছে নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন উপস্থিত আছে সেটা অ্যাটমিক পারমাণবিক সংখ্যার সাথে সমান হয়। তার মানে কি, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের মোট সংখ্যাটাই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের যে মোট সংখ্যাটা সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো, ফর এক্সাম্পল দ্য নাম্বার অফ প্রোটন ইন দ্য হাইড্রোজেন নিউক্লিয়াস ইজ 1। সেখানে সোডিয়ামের হচ্ছে 11, মানে প্রোটন সংখ্যা এটা। তার মানে টোটাল যে প্রোটন সংখ্যা সেটাই তো বলছে যে অ্যাটমিক নাম্বার, সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তার মানে প্রোটন সংখ্যা যদি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা যদি 1 হয় তাহলে তার পরমাণু ক্রমাঙ্কও 1 বা পারমাণবিক সংখ্যাও 1। তাহলে জেড ইকুয়াল টু 1 ফর হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে দেখো সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হয়? 11 হচ্ছে তার প্রোটন সংখ্যা। তার মানে কি, এটাই তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, জেড ইকুয়াল টু 11। ঠিক আছে, ইন অর্ডার টু কিপ দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি
the number of electrons in an atom is equal to the number of proton। মানে পরমাণু নিস্তড়িত, এটা কিন্তু রাদারফোর্ড তো প্রমাণ করেছিলেন যে পরমাণু এই তড়িৎ নিরপেক্ষ, এই পরমাণুর যে তড়িৎ নিরপেক্ষতা নিউট্রালিটিটা আমাদের বজায় রাখতে হবে। তাহলে পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে, মানে পারমাণবিক সংখ্যা জেড যেটা বলছি, ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকতে হবে। যেমন হাইড্রোজেন বা সোডিয়ামের ক্ষেত্রে বললাম, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা যা, পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা তিনটেই হচ্ছে 1, তাই তো? তাহলে আমি পরমাণুটাকে তড়িৎ নিরপেক্ষ রাখবো, হাইড্রোজেন পরমাণুটাকে, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও হতে হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সমান। তার মানে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা 1 আর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 11। তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো একটা এমসিকিউ আসতে পারে। তোমরা তোমাদের এনসিইআরটি বইটাতে কিন্তু এগুলো মার্ক করবে অবশ্যই। তাহলে অ্যাটমিক নাম্বার কি হলো? পারমাণবিক সংখ্যা Z ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম and number of electron in a neutral atom। হলো? While the positive charge of the nucleus is due to protons, the mass of the nucleus due to proton and neutron। বলছে প্রোটনের উপস্থিতির জন্যই তো নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের ভরের জন্য, নিউক্লিয়াসের প্রকৃতি ধনাত্মক হওয়ার পেছনে কারণ হচ্ছে প্রোটন আছে তার মধ্যে, ঠিক আছে? কিন্তু নিউক্লিয়াসের ভরের জন্য প্রোটন আর নিউট্রন এই দুটো কণাই দায়ী, প্রোটন আর নিউট্রন, এটা অবশ্যই মার্ক করবে। অ্যাজ ডিসকাসড আর্লিয়ার, প্রোটন আর নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটনের জন্য এরা ধনাত্মক প্রকৃতির হচ্ছে, আর প্রোটন আর নিউট্রন কণা কিন্তু এই দুটোই উপস্থিত আছে নিউক্লিয়াসে, সেটা কিন্তু নিউক্লিয়াসের মাস মানে ভরের জন্য দায়ী। আগেই পড়েছিলাম যে পরমাণুতে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন উপস্থিত আছে, যেটাকে বলে কি? নিউক্লিয়ন। এটা থেকেও কিন্তু তোমাদের এনইইটিতে বা জেই দুটোর জন্যই কিন্তু এখানে নিউক্লিয়নস, এই এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। প্রোটন আর নিউট্রন এদের কিন্তু একত্রে নিউক্লিয়ন বলে। তার মানে প্রোটন আর নিউট্রন একত্রে যদি নিউক্লিয়ন হয়, তাহলে নিউক্লিয়নের মোট সংখ্যাটা পরমাণুর ভর সংখ্যা হিসেবে পরিচিত করা যেতেই পারে। তার মানে নিউক্লিয়ন, তার মানে ভর সংখ্যা যদি নিউক্লিয়নের সংখ্যার সাথে সমান হয়, তার মানে ভর সংখ্যা সমান এ। কি হবে? ভর সংখ্যা এ সমান নাম্বার অফ প্রোটন হচ্ছে জেড প্লাস নাম্বার অফ নিউট্রন, মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কোনো পরমাণুর ধরো ভর সংখ্যা বের করতে বলো, তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা জানা থাকলে দুটোকে অ্যাড করে দিলেই আমরা ভর সংখ্যা পেয়ে যাব। আর প্রোটন, তাহলে ভর সংখ্যা কিন্তু নিউক্লিয়ন, নিউক্লিয়ন যেটা প্রোটন আর নিউট্রনের সমষ্টি, তাকেই তো নিউক্লিয়ন বলে, তার সমান। তার মানে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এ ইকুয়াল টু জেড প্লাস এন, এ ইকুয়াল টু জেড প্লাস এন। আর প্রোটন সংখ্যা মানেই আমরা জানি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা, সবকটার সাথেই তো প্রোটন সংখ্যা ইকুয়াল। নেক্সট দেখো আইসোবার অ্যান্ড আইসোটোপ। আইসোবার অ্যান্ড আইসোটোপ, তাহলে আমাদের আইসোবার অ্যান্ড আইসোটোপ এই টপিকটা কি বলছে দেখো। আইসোবার বলতে কি বোঝায়? The composition of any atom can be represented by using the normal element symbol X। একটা আমরা সাধারণ মৌলকে X দ্বারা প্রকাশ করি। তার বাঁদিকের শীর্ষে মানে with super subscript on the left hand side as the atomic mass number। তার মানে একটা X যদি একটা পরমাণু হয়, তাহলে তার বাঁদিকের শীর্ষদেশে মানে বাঁদিকের ওপরে ভর সংখ্যা থাকবে, অ্যাটমিক মাস নাম্বার থাকবে এ, আর সাবস্ক্রিপ্ট অন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার। মানে
জেড মানে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাটা কিন্তু বাঁদিকেই লেখা হয়, কিন্তু নিচে এক্স এর উপরের মানে বাঁদিকের উপরে ভর সংখ্যা লেখা হয়, বাঁদিকের নিচে নিম্নদেশে পারমাণবিক সংখ্যা জেড লেখা হয়। আইসোবারস আর অ্যাটমস উইথ সেম মাস নাম্বার। আইসোবার হচ্ছে সেই সব মানে পরমাণু যারা হচ্ছে তাদের মানে সেম মাস নাম্বার, ভর সংখ্যাটা কিন্তু এদের একদম সমান থাকে, কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার থাকে, অ্যাটমিক নাম্বার কিন্তু এদের ডিফারেন্ট হয়। যেমন ধরো কার্বন আর নাইট্রোজেন। কার্বনের দেখো এই যে কার্বনের বাঁদিকের ওপরে কি আছে, ভর সংখ্যা আছে, আর বাঁদিকের নিচে কি আছে, প্রোটন সংখ্যা আছে, তাই তো? প্রোটন মানে অ্যাটমিক মাস নাম্বার আছে, আর অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা আছে বা প্রোটন সংখ্যা যেটাই বলবে। এবারে তাহলে 14 দেখো দুটোর ক্ষেত্রেই কার্বন আর নাইট্রোজেন এই দুটোর ক্ষেত্রেই কিন্তু মাস নাম্বারটা সেম, আর অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট, তার মানে এরা হচ্ছে পরস্পরের আইসোবার। অন্যদিকে দেখো অ্যাটমস উইথ আইডেন্টিক্যাল অ্যাটমিক নাম্বার, মানে এদের অ্যাটমিক নাম্বারটা আবার সেম বাট ডিফারেন্ট মাস নাম্বার, তার মানে ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এক সেম, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। It is evident that difference between the isotope is due to the presence of different number of neutrons present in the nucleus। তার মানে পরমাণুর নিউক্লিয়াসে যদি নিউট্রন সংখ্যার কোনো পার্থক্য থেকে থাকে তাহলেও কিন্তু আইসোটোপ সৃষ্টি হয়। ফর এক্সাম্পল দেখো যে কনসিডারিং অফ হাইড্রোজেন অ্যাটম এগেন 99.985%, অবশ্যই মার্ক করবে ফর এমসিকিউ, 99.985% of hydrogen atom contain only one proton, মানে এত পার্সেন্ট হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র একটা প্রোটন আছে, তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1, মানে 99.985% হাইড্রোজেন পরমাণুর মধ্যে আছে। এবার এই আইসোটোপটাকে বলে প্রোটিয়াম। এই যে 99.985% হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে, এই আইসোটোপটাকে হাইড্রোজেনের, তো এটা তার মানে একটা আইসোটোপ, এটাকে বলে প্রোটিয়াম, যার প্রোটন সংখ্যা 1 আর ভর সংখ্যাও 1। তাহলে রেস্ট অফ দ্য পার্সেন্টেজ, বাকি যেটুকু পার্সেন্টেজ আছে হাইড্রোজেন অ্যাটমে, তারা আবার দুটো আইসোটোপ কন্টেন করে, তার একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, যেটাকে ডিউটেরিয়াম বলে। তার সাইনটা দেখো এরকম হয়, ডি ওপরের মানে বাঁদিকে রয়েছে যে আমাদের ওপরে রয়েছে ভর সংখ্যা আর নিচে রয়েছে প্রোটন সংখ্যা। এখানে বলছে 1 প্রোটন, তার মানে প্রোটন 1 আর 1 নিউট্রন, তার মানে নিউট্রন সংখ্যা কিভাবে বার করে, ভর সংখ্যা সমান যদি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হয়, তাহলে নিউট্রন সংখ্যা সমান কি হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন, তার মানে আমরা 2 - 1 এটা করলেই নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে একটা নিউট্রন রয়েছে যাকে বলে ডিউটেরিয়াম, and the other one possessing 1 proton and 2 neutron is called tritium। তাহলে 1 প্রোটন আর 2 নিউট্রন রয়েছে, কারণ দেখো এখানে 3 হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার আর 1 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাই তো? তাহলে 3 - 1 করব আমরা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তবেই তো নিউট্রন সংখ্যা পাবো। তাহলে 3 - 1 2, দুটো নিউট্রন আছে, যাকে বলছি আমরা ট্রিটিয়াম। তার মানে প্রোটিয়াম সব থেকে বেশি আছে, যেটা হচ্ছে 99.985%। হাইড্রোজেন পরমাণুর মধ্যে প্রোটিয়াম আছে এত পার্সেন্ট, আর বাকি যেটা পার্সেন্টেজ আছে তার মধ্যে ডিউটেরিয়াম আছে আর ট্রিটিয়াম আছে। The latter isotope is found in trace amount on the earth। তাহলে আইসোটোপ কিন্তু পৃথিবীতে খুব, এই ট্রিটিয়াম যেটা বললাম, ট্রিটিয়াম কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায়, ট্রেস অ্যামাউন্টে পাওয়া যায়। Other examples of commonly occurring isotopes are
carbon atom containing 6, 7 and 8 neutron besides 6 proton, মানে 6টা প্রোটন যুক্ত। এখান থেকে কিন্তু তোমাদের একদম মানে কোয়েশ্চেনটা একদম এখান থেকেই দিল, অথচ মানে ঘুরিয়ে একটু দিল, সেগুলো আমরা প্রবলেমসে করব একটু পরেই। সেটা হচ্ছে দেখো, কার্বন অ্যাটম 6, 7 আর 8, এদের নিউট্রন আছে এইরকম 6টা, 7টা আর 8টা, এরকম বলে দিল। তাহলে তার আইসোটোপ গুলি লেখো। এইভাবে বললে তাতে তোমাদের অপশনগুলো দিয়ে দিল, সেখান থেকে কারেক্ট অপশনটা তোমাদের বার করতে তাহলে সুবিধা হবে এটা জানা থাকলে। তাহলে পরমাণু আছে কটা, মানে 6টা করে প্রোটন আছে, ঠিক আছে, প্রত্যেকটা 6টা প্রোটন আছে, আর একটাতে 6টা নিউট্রন আছে, একটাতে 7টা, একটাতে 8টা। তাহলে কার্বন পরমাণুর আইসোটোপ গুলো কি হলো না, তাহলে প্রোটন আর নিউট্রন আমরা এক করে দিই, তাহলে তো তার ভর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 6 + 6 12 C6, তার মানে এইটা একটা আইসোটোপ হলো। 7 + 6 করে 13 একটা ভর সংখ্যা পেলাম, আর একটা 8 + 6 মানে প্রোটন তো সবকটার ক্ষেত্রেই সেম রয়েছে, তাই জন্যই তো এটা আইসোটোপ। প্রোটন নাম্বার সেম থাকবে আর মাস নাম্বার ডিফারেন্ট হবে, তবেই তারা আইসোটোপ হবে। তো আর আইসোবার কখন হবে না, আইসোবার হবে হচ্ছে যে ডিফারেন্ট প্রোটন নাম্বার আর সেম মাস নাম্বার হবে, ঠিক আছে। যেমন ক্লোরিনের ক্ষেত্রে দেখো 18 আর 20 নিউট্রন আর 17 প্রোটন, তাহলে 35 হচ্ছে, 17 + 18 একবার করলাম, 17 + 20 একবার করে আমরা ক্লোরিনের দুটো আইসোটোপ পেলাম। তাহলে ওপরে আমরা ভর সংখ্যাগুলো বের করে নিলেই আমাদের আইসোটোপ গুলো পেয়ে যাব। Lastly, an important point to mention regarding the isotope is that একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে chemical properties of the atom are controlled by the number of electron which are determined by the number of proton in the nucleus। বলছে যে পরমাণুর যে রাসায়নিক ধর্ম, কেমিক্যাল যে প্রপার্টিস গুলো, সেগুলো ইলেকট্রন নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এই সংখ্যাটা, ইলেকট্রন সংখ্যাটা নির্ধারণ করা হয় পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা দ্বারা। পরমাণুতে প্রোটন সংখ্যা দ্বারাই ইলেকট্রন সংখ্যা নির্ধারণ হয়, এবং ইলেকট্রন সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয় কি না পরমাণুটার রাসায়নিক ধর্মটা কিরকম হবে। Number of neutron present in the nucleus have very little effect on the chemical properties, মানে নিউট্রনের প্রভাবটা খুবই কম, অতটাও নেই, কিন্তু ইলেকট্রনের প্রভাবটা কিন্তু খুবই বেশি। এই কারণেই therefore all the isotopes of a given element show same chemical behavior। এই কারণেই কিন্তু কোন মৌলের সমস্ত আইসোটোপটাই একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। কি কারণ, কারণ তাতে তো নিউট্রন তো তড়িৎ নিরপেক্ষ, তার কোনো প্রভাব নেই, প্রভাব আছে কার, ইলেকট্রন সংখ্যার। সেটা আবার কিভাবে নির্ধারিত হচ্ছে, পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা দ্বারা। তাই আইসোটোপ একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। সমস্ত মৌলের সমস্ত আইসোটোপ গুলো, কোন একটা কার্বনের ধরো, সবকটা আইসোটোপই কিন্তু একই রাসায়নিক ধর্ম, সেম কেমিক্যাল প্রপার্টিস। তাহলে এখান থেকে তোমরা 5 নম্বর এমসিকিউটা করে ফেলো। 5 কোয়েশ্চেন নাম্বার দিয়ে তোমরা অপশন, কারেক্ট অপশনটা কিন্তু লিখবে। মাস নাম্বার অফ অ্যান অ্যাটম এ ইজ ইকুয়াল টু, মানে ভর সংখ্যা কিসের সাথে সমান, এ, বি, সি অর ডি, কোন অপশনটা কারেক্ট হবে তোমরা লাইভ চ্যাটে লিখবে। অবশ্যই সবাই লেখার, সবাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। Mass number of an atom is equal to total number of nucleon, total number of neutron, নাম্বার অপশন সি হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন, নাকি টোটাল নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন, কোন অপশনটা কারেক্ট হবে তোমরা লাইভ চ্যাটে ঝটফট লিখে ফেলো।
তাহলে মাস নাম্বার অফ অ্যাটম ইজ ইকুয়াল টু 5. A অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে কি? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনের কে একত্রেই তো বলে নিউক্লিয়ন। তাহলে সেটা নিউক্লিয়নের মোট সংখ্যাই হচ্ছে যে ভর সংখ্যার সাথে সমান হয়। তাহলে 5A ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে কয়েকটা প্রবলেম করব আজকে। এই অবধি থাকবে, প্রবলেমগুলো আমরা করে নি। চলো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন ইন। এই পরমাণুটার ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে দেখো তাহলে 80 দেওয়া আছে আমাদের অ্যাটমিক নাম্বার, আর 35 হচ্ছে প্রোটন নাম্বার দেওয়া আছে, তাই তো? তাহলে আমাদের প্রোটন নাম্বার তো অলরেডি দেওয়াই আছে, আর প্রোটন সংখ্যা তো ইলেকট্রন সংখ্যার সাথে সমান হয়। তার মানে কি 35 হচ্ছে প্রোটন নাম্বার, 35ই হচ্ছে ইলেকট্রন নাম্বার বা অ্যাটমিক নাম্বার 35। আর নিউট্রনটা আমাদের শুধু বের করতে হবে। তাহলে নিউট্রন আমরা অলরেডি জানি যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে নিউট্রন পেয়ে যাব। তাহলে 80 থেকে 35 মাইনাস করি, তাহলেই আমরা কি পেয়ে গেলাম? 45, যেটা হচ্ছে নাম্বার অফ নিউট্রন, নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম। এইভাবেও কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে দিতে পারে যে নাম্বার অফ নিউট্রন, ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিউট্রন বলে একটা এইরকম মৌল দিয়ে দিল, তার ভর সংখ্যা আছে, প্রোটন সংখ্যাও আছে, তাহলে তোমরা মাইনাস করলে অ্যান্সারটা পেয়ে গেলে। প্রবলেম 2 দেখো, দ্য নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন ইন এ স্পিসিস আর ইকুয়াল টু 18, 16 অ্যান্ড 16 রেসপেক্টিভলি। তাহলে ইলেকট্রন নাম্বার 16, প্রোটন 16 আর নিউট্রন 16। অ্যাসাইন দ্য প্রপার সিম্বল টু দ্য স্পিসিস। এবার আমাদের সিম্বলটা শিখতে হবে। সেটা হচ্ছে যে মানে প্রোটন নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাটমিক মাস নাম্বার কি হয়? প্রোটন আর নিউট্রনের সাথে সমান হয়। তাহলে মাস নাম্বার আমাদের বের করতে হবে। তো একটা প্রপার সিম্বল দিতে গেলে, একটা পরমাণুকে যদি আমরা প্রপার সিম্বল দিতে চাই, তাহলে মাস আর প্রোটন তো দরকার, মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার দরকার। তাহলে মাস নাম্বার আমরা কি দিয়ে দিলাম? মাস নাম্বার দিয়ে দিলাম হচ্ছে যে এটা আমাদের প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন দেখো এটা কটা আছে? 16, আর প্রোটনও আছে 16। তাহলে 16 প্লাস 16 হলো 32। তাহলে উপরের বাঁদিকের উপরে থাকবে 32, নিচে থাকবে 16। তাহলে এই পরমাণুটা হচ্ছে যে সালফার, দ্য এলিমেন্ট ইজ সালফার। এবার এই স্পিসিসটা কিন্তু নিউট্রাল নয়। তাহলে আমরা কখন একটা স্পিসিস বা এলিমেন্ট কখন নিউট্রাল হবে? যখন তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। কিন্তু দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু 18 আর প্রোটন সংখ্যা 16। তার মানে এটা একটা অ্যানায়ন, মানে নেগেটিভলি চার্জড হবে। সালফার কিন্তু এখানে নেগেটিভলি চার্জ। কেবলমাত্র তখনই এরা নিউট্রাল হবে যখন প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হবে, কিন্তু এখানে তো তা নয়, এখানে দুটো ডিফারেন্ট। তাই জন্য কিন্তু এটা একটা অ্যানায়ন, নেগেটিভলি চার্জড উইথ চার্জ ইকুয়াল টু এক্সেস ইলেকট্রন। মানে ইলেকট্রন আধানের পরিমাণটা কত? 18 মাইনাস 16, মানে আমাদের ইলেকট্রন থেকে প্রোটন মাইনাস করলাম, 2 পেলাম। তার মানে সিম্বলটা কি হলো দেখো, সিম্বলটা হচ্ছে 32 রয়েছে, এখানে 16, এখানে S2 মাইনাস লেখা হলো, কারণ এটা হচ্ছে এদের আধানের মানটা লিখতে হবে, কারণ এটা তো এই স্পিসিসটা নিউট্রাল নয়, সেই জন্য। এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে এই 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 অবধি তোমরা তাহলে খুব ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা রাদারফোর্ডের ড্রব্যাক থেকে স্টার্ট করব, আর এই আজকে যতটা পড়ালাম তার ওপরে তোমাদের নেক্সট ওয়েডনেসডেতে মক টেস্ট থাকবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। টাটা, থ্যাংক ইউ।